হ্যালো এভরিওয়ান, আপনারা শুনছেন প্রেম যাতনা, লেখিকা আজরিন হিরানুর, পর্ব নাম্বার 11। আর আপনারা গল্প অনেকেই শুনছেন কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করছেন না। প্লিজ প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি কিছু জানার থাকে বা বলার থাকে অবশ্যই কমেন্ট করবে, আমি প্রতিটি কমেন্টে রিপ্লাই দেবো। ভার্সিটি শেষে তুর্য বাসায় ফিরে দেখলো নূর পড়ার টেবিল 2 হাত ভাঁজ করে তার উপর মাথা রেখে গভীর ঘুমে বিভোর হয়ে আছে। সকালে সেই বই খাতায় টেবিলের উপরে ছড়ানো ছিটানো আছে, যে এইভাবে তুর্য রেখে গিয়েছিল। বোঝা যাচ্ছে বইয়ের একটা পাতাও উল্টানো হয়নি। সারাদিন তুর্যের অভাব আর মনের ভিতরের হাহাকার ছটফট করতে করতে মেয়েটা কখন যে বইয়ের ওপর মাথা রেখে ঘুমের দেশে তলিয়ে গেছে সে নিজেও টের পায়নি। তুর্য আলতো পায়ে টেবিলের একদম কাছে এসে দাঁড়ালো। নূরের শান্ত নিষ্পাপ মুখের ওপর কয়েকটা অবাধ্য চুল এসে পড়েছে। সূর্য খুব সাবধানে ঝুঁকে পড়ে নূরের মুখের দিকে তাকালো। সারাদিন পড়া না করে ফাঁকিবাজি করার জন্য তার যে রাগ হওয়ার কথা ছিল, নূরের এই অবধ রূপটা দেখে সেই রাগ কর্পূরের মতন যেন এক নিমেষে উবে গেল। তুর্য নূরের চুলে হাত দিয়ে খুব আলতো করে একটু বিলি কেটে দিল আর মনে মনে বলল, পড়ার নাম শুনলেই তোর ঘুম পায়, ফাঁকিবাজ মেয়ে, আজ রাতে তোর মজা দেখাবো। নূরকে আর ডাকলো না তুর্য। তার এই শান্ত নিষ্পাপ ঘুমটা ভাঙাতে ইচ্ছে করলো না তুর্যের। সে খুব আলতো পায়ে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। সে সারাদিনের ধকল শেষে শরীরটা কিছুটা ক্লান্ত ছিল। এরপর ডাইনিং টেবিলে এসে একে একাই দুপুরের খাবারটা খেয়ে নিল। ভার্সিটি থেকে আসার সময় বাহির থেকে খাবার নিয়ে এসেছিল তুর্য। খাবার খেতে খেতে একবার শোবার ঘরের দিকে তাকালো তুর্য। মনে মনে এক চিলতে হাসলো সে। খাবার শেষ করে তুর্য আর এক মুহূর্ত সময়ও নষ্ট করলো না। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো বিকেল প্রায় শেষের দিকে। সে নিজের গাড়ির চাবি আর ব্যাগটা তুলে নিল। যাবার আগে আর একবার শোবার ঘরের দরজার সামনে এসে দাঁড়ালো। নূর তখনও আগের মতন টেবিলে মাথা গুজে ঘুমে বিভোর। তুর্য মনে মনে বলল, ঘুমিয়ে নে নূর, যত পারিস ঘুমিয়ে নে, তাতে এই ফাঁকিবাজির হিসাব কড়াই গন্ডায় চুকিয়ে নেব। হোটেল পেলে এক রহস্যময় হাসি ফুটিয়ে তুর্য মেন গেটটা আলতো করে টেনে দিয়ে সে বাহিরের উদ্দেশ্যে বেরিয়ে গেল। বিকেলের হালকা জ্যাম পেরিয়ে তুর্য ল্যাপটপের শোরুমের সামনে এসে থামলো। তখন আকাশ জুড়ে গোধূলির লালচে আলো। শোরুমে ঢুকতেই তুর্য দেখলো সারিবদ্ধভাবে সাজানো আধুনিক সব ল্যাপটপ। তুর্যকে দেখে সেলসম্যান এগিয়ে এলো। স্যার, কিভাবে সাহায্য করতে পারি? কোনো নির্দিষ্ট কোনো ব্র্যান্ড বা কনফিগারেশন খুঁজছেন? তুর্য প্রফেশনাল কাজের জন্য হাই কোয়ালিফিকেশন, মজবুত এবং লেটেস্ট মডেলের একটা ল্যাপটপ সিলেক্ট করলো, যাতে তার অফিসের সব ভারী সফটওয়্যার অনায়াসে চলে। বেশ কিছুক্ষণ খুঁটিয়ে দেখার পর সে নিজের জন্য এক সেম মেটালিক ব্ল্যাক কালারের ল্যাপটপ ফাইনাল করলো। বিল পরিশোধ করে ল্যাপটপটি নিয়ে এসে গাড়িতে বসলো। মাগরিবের সুমধুর ধ্বনি কানে আসতে ফরফর করে ঘুম থেকে উঠে বসলো নূর। চোখের পাতা দুটো দলতে দলতে সে চারদিকে তাকালো। ঘরের ভিতরটা তখন গোধূলির আলো পেরিয়ে সন্ধ্যার আবছা অন্ধকারে ডুবে গেছে। মুখটা তার কেমন যেন চিলিক দিয়ে উঠলো। সে টেবিল ছেলে হন্তদন্ত হয়ে ডাইনিং রুমে চলে এলো। চারিদিকে ব্যাকুল চোখে তুর্যকে খুঁজলো, কিন্তু না, পুরো ফ্ল্যাটটা নির্ঝুম নিস্তব্ধ। সন্ধ্যা হয়ে এলো। তুর্য ভাইয়া এখনো বাসায় আসেনি। কোথায় গেল লোকটা? ভাবনাতে মাথায় আসতে নূরের বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠলো। এক অচেনা ভয় আর শূন্যতা তাকে গ্রাস করতে চাইলো। সূর্যকে না পেয়ে সে মন খারাপ করে ড্রয়িং রুমের লাইটটা জ্বালাতে গেল। তখনই তার চোখ পড়লো ডাইনিং টেবিলের দিকে। দেখেই বোঝা যাচ্ছে একটু আগেই এখানে কেউ বসে দুপুরের খাবার খেয়েছে। মুহূর্তের মধ্যে নূরের মাথায় পুরো বিষয়টা পরিষ্কার হয়ে গেল। তার মানে তুর্য ভাইয়া ভার্সিটি শেষ করে বাসায় এসেছিল। সে এসে খাবারও খেয়েছে, আর আমি তখন পড়ার টেবিলে মরার মতো ঘুমাচ্ছিলাম। নূর নিজের কপালে একটা থাপ্পড় মেরে মনে মনে বলল, হ্যাঁ, আমি এত বড় একটা ঘুম কাতুরে কেন? লোকটা সারাদিন পর বাসায় ফিরলো আর আমি একটু তাকে পানিও এগিয়ে দিতে পারলাম না। আপনার মাঝে কারোর পায়ের আওয়াজ পেল নূর। চোখ তুলে সামনের দিকে তাকাতেই দেখলো তুর্য এসেছে, হাতে ল্যাপটপ। তুর্যের হাতে ল্যাপটপ দেখে নূরের অন্য সূচনা হলো। সেদিন যদি সে ল্যাপটপটা না ভাঙতো। তুর্য এসে ল্যাপটপটা টেবিলে রেখে ফ্রেশ হয়ে এসে নূরকে ডাকলো পড়ার টেবিলে। নূর ভয়ে ভয়ে ধীর পায়ে পড়ার টেবিলের দিকে এগিয়ে গেল। তুর্য নূরকে ইশারা করে টেবিলের আরেক পাশে বসতে বলল। নূর টেবিলে গিয়ে বসলো। তুর্য কোনো কথা না বলে গম্ভীর মুখে কয়েকটা জীবগতির সূত্র ধরলো, সেগুলো সে সকালে বুঝিয়ে দিয়ে গিয়েছিল। কিন্তু নূর ভ্যাবলার মতন বসে আছে, কিছুই বলতে পারছে না। নূরের এই নীরবতা আর বোকা বনে যাওয়া ভাবটা দেখে তুর্যের কপালে ভাঁজ পড়লো। সে মনে মনে চরম বিরক্ত হলো। তুর্যের মাথায় কিছুতেই ঢুকছে না যে এই মেয়েটা গত
2 বছর ধরে স্কুলে আসলে কি পড়াশোনা করেছে। বীজগণিতের একদম বেসিক বা প্রাথমিক জিনিসগুলোও তার মাথায় নেই। অঙ্কের আগা মাথা কিছুই বোঝে না সে। সূর্য একটা গম্ভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলে মনে মনে ভাবলো, এই মেয়েটার যে অঙ্কের এই দশা, সে কিভাবে এসএসসির গণ্ডি পার করতে পারবে তা আল্লাহই ভালো জানে। সূর্য আস্তে করে গণিত বইটা সাইডে রেখে দিয়ে আরেকটা বই হাতে নিল। সেইখান থেকে নূরকে কয়েকটা প্রশ্ন ধরলো। সেখান থেকে নূর কিছু পারলো আর কিছু প্রশ্ন উত্তর পারলো না। নূরের এই চরম অমনোযোগ আর গাফিলতি দেখে সূর্যের মাথার রগ যেন রাগে চঞ্চল হয়ে উঠলো। সে রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে টেবিলে রাখা নূরের বই খাতা আচমকায় এক ঝটকায় মেঝেতে ছুঁড়ে ফেললো। বই খাতাগুলো ডানা ভাঙা পাখির মতন মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ল। হঠাৎ সূর্যের এই রুদ্র রূপ আর চিৎকারে নূর ভয়ে কেঁপে উঠলো। 2 হাত দিয়ে নিজের কান চেপে ধরলো। সূর্য চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে গেল। তারপর নূরের দিকে ঝুঁকে রাগ সামলাতে না পেরে অত্যন্ত ধারালো গলায় বলল, তোর মতন মেয়ের জন্য পড়াশুনো না, তোকে দিয়ে কিছু হবে না নূর। 2টা বছর তুই কিছুই পড়িসনি, তাহলে এই 15 দিন আমি তোকে কি পড়াবো? এই পড়াগুলো কভার করতে না পারলে তুই এক্সাম দেবি কি করে? সূর্যের তীক্ষ্ণ ও রুক্ষ বাক্যবাণে নূরের বুকের ভিতরটা চুরমার হয়ে গেল, কিন্তু সে কোনো উত্তর দিল না। উত্তর দেওয়ার মতন শক্তি বা ভাষা এই মুহূর্তে কোনোটাই তার ছিল না। সে শুধু 2 হাতে মুখ ঢেকে নিঃশব্দে কাঁদতে লাগলো। নূর সূর্যকে কিভাবে বোঝাবে যে আজ তার পড়াশোনার এই করুণ দশার পিছনে অন্য কেউ নন, সূর্য নিজেই দায়ী। সে তো আগে এমন পড়াশোনায় ফাঁকিবাজ ছিল না। নূর যখন গ্রামের সাধারণ স্কুলে পড়তো তখনই নূরের অঙ্ক বাদে বাকি সব বিষয়ের ভালো রেজাল্ট হতো। শুধু গণিতটা সে কোনোদিনই ভালো বুঝতে পারে না, ওটাই যা একটু টেনে টুনে পাশ করতো। কিন্তু বাকি সব বিষয়ে তার মেধার কোনো কমতি ছিল না। কত কষ্ট করেই না তখন সে দিন পার করেছে। সারাদিন ঘরে নানান রকম কাজ করে রাতে যখন ক্লান্তিতে শরীর ভেঙে আসতো তখন হারিকেনের আবছা আলোয় বই নিয়ে বসতো সে। আর নূরের মা পরম মমতায় শত কষ্টের মাঝেও মেয়ের পাশে এসে বসতেন। গভীর রাত পর্যন্ত জেগে জেগে মেয়ের মুখের পড়া শুনতেন। মায়ের সেই মৃদু কণ্ঠস্বর আর স্নেহের হাতটুকু ছিল নূরের অনুপ্রেরণা। কিন্তু নিয়তির কি নিষ্ঠুর পরিহাস! মা যেদিন এই পৃথিবীকে চিরবিদায় জানিয়ে চলে গেলেন, নূরের সেই চেনা চেনা পৃথিবীটাও যেন এক নিমেষেই সম্পূর্ণ অচেনা আর অন্ধকার হয়ে গেল। মায়ের মৃত্যুর পর নীলুফা ইয়াসমিন নূরকে সেই গ্রামের সেই চেনা পরিবেশ থেকে শহরের এক নামকরা স্কুলে ভর্তি করে দিলেন। এক নতুন জীবনের শুরু হলো নূরের। নীলুফা ইয়াসমিন নূরকে বিন্দুমাত্র কোনো কাজ করতে দিতেন না। ঘরের কোনো ঝক্কি ঝামেলা তার গায়ে লাগতে দিতেন না। শুধু পড়াশুনো করতে বলতো। আর নূরও তখন খুব খুশি মনে পড়তো। গ্রামে যেখানে হাড় ভাঙা খাটুনি খেটে পড়ার সময় বের করতে হতো, এখানে শহরের এই 4 দেওয়ালের মধ্যে সে শুধু পাচ্ছে পড়াশোনা পড়াশোনা আর অফুরন্ত স্বাধীনতা। এই নতুন জীবনকে সে আপন করে নিয়েছিল, নিজেকে সঁপে দিয়েছিল বইয়ের পাতায়। কিন্তু একটা মাত্র রাত নূরের সেই গুছিয়ে নেওয়া জীবনকে উল্টোপাল্টা করে দিল। এক নিমেষে সব উলটপালট হয়ে গেল সেই অভিশপ্ত রাতে। সেদিন সূর্য তীব্র জ্বরে কাঁপতে কাঁপতে নূরকে খুব কাছে ডেকেছিল। নূরের হাতটা চেপে ধরে বলেছিল তার মাথায় জলপট্টি দিতে। সেই রাতের পর থেকে নূরের মনের ভিতরে এক অদ্ভুত ঝড় বয়ে গেছে। সূর্যের সেই স্পর্শ, সেই চাহনি আর অবাধ্য টান নূরের ভিতরে চঞ্চল মেয়েটাকে কেমন যেন নিস্তব্ধ করে দিয়েছিল। বইয়ের পাতার কালো অক্ষরগুলোর চেয়েও সূর্যের উপস্থিতি তার জীবন্ত বলে মনে হতো। পড়াশোনা ছেড়ে সূর্য নিয়ে ভাবনা তার গোছানো জীবনটাকে অগোছানো করে দিল। এই তীব্র মানসিক টান আর অনুভূতির দোলাচলে নূরের মন আজ 600 যোজন দূরে চলে গেছে। তার পরিণতিতে তাকে এই জল্লাদ প্রফেসরের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। নূরের খুব বলতে ইচ্ছা হলো, আমি তো নিজের ইচ্ছায় ফাঁকিবাজি হইনি। আপনার প্রেমে পড়ে আমি পড়াশুনো ভুলে গেছি সূর্য ভাইয়া। যেদিন থেকে আমি একতরফা ভাবে আপনার প্রেমে পড়েছি সেদিন থেকেই আমি সবকিছু থেকে মনোযোগ হারিয়ে ফেলেছি। কিন্তু এই মুহূর্তে সেই সাহস নূরের নেই। মনের ভিতরে সে তীব্র আর্তনাদকে বুকের ভিতর চেপে রেখে নূর আরো জোরে ফুঁপিয়ে কেঁদে উঠল। মেঝের ওপর ছড়িয়ে ছিটিয়ে থাকা খাতা বইয়ের দিকে তাকিয়ে সে তার অবাধ্য মনকে মনে মনেই অভিশাপ দিতে লাগলো। নূরের চিবুক বেয়ে পড়া অনবরত অশ্রুধারা আর কান্না জড়িত মুখশ্রী রেখে সূর্যের রাগটা যেন এক নিমেষেই জল হয়ে গেল। বুক চিরে
একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসতে চাইলো তার। লাল হয়ে যাওয়া নূরের ওই নিষ্পাপ চোখ দুটো আর ভয়ার্ত চেহারা তুর্যের কথার মনে কোথাও একটা মায়া সৃষ্টি করলো। সে করলো সব রাগ ভুলে গিয়ে মেয়েটাকে টেনে নিয়ে মাথায় হাত বুলিয়ে শান্ত করতে। কিন্তু তুর্য নিজেকে শান্ত করলো। সে খুব ভালো করেই জানে এই মুহূর্তে মায়া দেখালে চলবে না একজন শিক্ষক হিসেবে, নূরের অভিভাবক হিসেবে। এখন যদি সে বলে যায় তবে নূরের ভবিষ্যৎ অন্ধকারে চিরতলে তলিয়ে যাবে। সামনেই টেস্ট পরীক্ষা, অথচ মেয়েটার পড়াশুনো চাঙ্গে। এখন প্রশ্রয় দেওয়া মানে তার এই ফাঁকিবাজি আর অবহেলাকে আরো বাড়িয়ে দেওয়া। এর ভালোর জন্য তাকে এখন কঠোর হতেই হবে। তুর্য নিজের মনের ভিতরে সেই মায়াটুকুকে জোর করে একপাশে ঠেলে সরিয়ে দিল। মুখের ভাব আরো একটু শক্ত করে গম্ভীর গলায় বলল, কাঁদলে পড়া মুখস্থ হয়ে যায় না ইডিয়েট কোথাকার। চোখ মোচ আর মেঝে থেকে বইগুলো তোল। আজ রাত 12টা পর্যন্ত আমি এই ঘরেই আছি। যেই পড়াগুলো পারিসনি সেগুলো এখনই মুখস্থ করবি। আমি প্রতিটি লাইন আবার ধরবো। নূর বাধ্য মেয়ের মতো চোখের পানি মুছে বইগুলো তুললো। তারপর টেবিলে এসে আবার বসলো। কান্নার বেগটা তখনও পুরোপুরি থামেনি। তাই পড়ার টেবিলের নীরবতা ভেঙে নূরের বুক চিরে মাঝে মাঝেই ছোট ছোট হেঁচকি আসছে। তবুও কাঁপা কাঁপা হাতে বইটা সামনে মেলে ধরলো। প্রাণপণে পড়াগুলো মুখস্থ করার চেষ্টা করতে শুরু করলো। কিন্তু পরিস্থিতিটা এতটাই জটিল যে নূরের সামনের চেয়ারে পাহাড়ের মতন গম্ভীর মুখে বসে আছে তুর্য। তুর্যের সামনে বসে মাথা ঠান্ডা রেখে পড়া মুখস্থ করা কি চারটিখানি ব্যাপার? নূর কিছুক্ষণ এক মনে বইয়ের পাতাগুলোর দিকে তাকিয়ে রইল। ঠোঁট নাড়িয়ে পড়ার ভানও করলো, কিন্তু তুর্যের উপস্থিতির কারণে একটা পড়াও মাথায় ঢুকাতে পারলো না। সব গুলিয়ে একাকার হয়ে গেছে। এইভাবে সত্যিই তুর্যের সামনে বসে থাকলে আজ রাতে কপালে বড় ধরনের শনি আছে, এটা নূর বেশ ভালো করেই বুঝতে পারলো। তাই অনেকটা সাহস সঞ্চয় করে নিচু স্বরে বলে ফেললো, একটা কথা বলতাম। তুর্য ফোন কল করছিল। নূরের কথায় মাথা না তুলে গম্ভীর গলায় বলল, নূর টেবিলের ওপর নিজের নখ খুঁড়তে খুঁড়তে আমতা আমতা করে বলল, আপনি আপনি একটু বাইরে যান। আপনি সামনে বসে থাকলে আমি পড়াগুলো মুখস্থ করতে পারছি না। পড়া শেষ হলে আমি আপনাকে নিজেই ডেকে নেব। নূরের অনুরোধটা শুনে তুর্য ফোন থেকে একবার চোখ তুলে নূরের দিকে তাকালো। মেয়েটার লাল হয়ে যাওয়া চোখ মুখ দেখে তুর্য আর বেশি চাপ সৃষ্টি করতে চাইলো না। সে কোনো কথা না বলে চেয়ারটা পিছনে ঠেলে ঘর থেকে ডাইনিং রুমের দিকে চলে গেল। তুর্য ঘর থেকে বেরিয়ে যেতেই ওর যেন এক দম আটকা খাঁচা থেকে মুক্তি পেল। মস্ত বড় একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো। প্রায় 2 ঘন্টা পর নূর তুর্যকে ডাকলো। তুর্য ভাইয়া 2 ঘন্টার আপ্রাণ চেষ্টার পর সে অবশেষে সবগুলো পড়া মুখস্থ করতে পেরেছে। আজ রাতে জল্লাদ স্যারের হাত থেকে বাঁচার জন্য সে নিজের সবটুকু মনোযোগ ঢেলে দিয়েছে। নূর যখন ডাকলো তুর্য তখন ড্রয়িং রুমের সোফায় বসে বিকেলের ল্যাপটপটা আনবক্স করে সেটার সেটিং করছিল। নূরের ডাক শুনে তুর্য হাতের কাজটা সাময়িকভাবে বন্ধ করে চশমাটা ঠিক করতে করতে আবার নূরের ঘরের দিকে পা বাড়ালো। মনে মনে সে অবাকই হয়েছে তুর্য এত তাড়াতাড়ি পড়া মুখস্থ করেছে। নূরের ঘরের দরজায় এসে হাত ভাঁজ করে দাঁড়ালো তুর্য। নূরের সামনে তখন বই খোলা। তুর্য তীক্ষ্ণ চোখে তাকিয়ে কড়া গলায় বলল, সব পড়া শেষ তো? এবার যদি একটা প্রশ্নের উত্তর ভুল হয় নূর, তবে তোর খবর আছে। তুর্য টেবিল থেকে বিজ্ঞান বইটা হাতে নিল। পাতা উল্টাতে উল্টাতে বইয়ের ওপর তীক্ষ্ণ একজোড়া চোখ বুলিয়ে প্রশ্ন করলো, বয়স সন্ধিকাল কাকে বলে? আর এই দুটো পরিবর্তনে মেয়েদের ও ছেলেদের মধ্যে কোন মানসিক দুটো পরিবর্তন ঘটে? প্রশ্নটা করেই তুর্য বইটা বন্ধ করে টেবিলের ওপর রাখলো এবং নূরের চোখের দিকে তাকালো। তুর্য বইটা টেবিলের ওপর রেখে নূরের দিকে তাকিয়ে বুক ভরে একটা লম্বা নিঃশ্বাস নিল। গত 2 ঘন্টা ধরে এই অধ্যায়টা সে খুব ভালো করেই পড়েছে, তাই এইবার আর সে ভ্যাবলার মতো চেয়ে রইল না। তুর্যের চোখের দিকে তাকিয়ে গুছিয়ে উত্তর দিতে শুরু করলো। বয়ঃসন্ধিকাল হলো মানুষের জীবচক্রের বাল্যকাল, যৌবনের মধ্যে একটা বিশেষ সময়। সাধারণত 10 থেকে 19 বছরের মধ্যে যা ঘটে থাকে, এই সময়ে আমাদের শরীরে অনেক রকম শারীরিক, মানসিক ও আচরণগত পরিবর্তন দেখা যায় এবং শরীরের পরিযোজন ক্ষমতা তৈরি হয়। একটু থেমে নূর আবার বলতে লাগলো, আর এই সময় ছেলে ও মেয়েদের শরীরে যে দুটি হরমোনাল প্রভাবে পরিবর্তনগুলো ঘটে, মেয়েদের শারীরিক ইন্দ্রজেন্ট আর ছেলেদের এক্সোজেন্ট। উত্তরটা শেষ করে নূর একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো। ওর চাউনিতে তুর্যের মুখের দিকে তাকালো।